ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজ কথা বলবো যুক্তরাষ্ট্র যে বাণিজ্যের ক্ষেত্রে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে, সেই ট্যারিফের আলোচনায় বাংলাদেশ আসলে কি পেল, বাংলাদেশ কি আসলে এখান থেকে বিশেষ কিছু পেয়েছে, নাকি বাংলাদেশ আলোচনায় ঠিক মতো নিজেদের সুবিধা আদায় করে নিতে পারেনি। আপনারা জানেন যে 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের উপরে তাদের দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে তারা বাড়তি শুল্ক বা পাল্টা শুল্ক আরোপ করে। তারপরে যদিও ট্রাম্প প্রশাসন এই শুল্ক 3 মাসের জন্য স্থগিত রেখেছিল। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশন করেছে। অনেক দেশ নেগোসিয়েশন করে শুরুর দিকে যে শুল্ক আরোপ করেছিল তার তুলনায় শুল্ক কমিয়ে নিয়ে আসার সুযোগ পেয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সেরকম কিছু বিশেষ ঘটেনি। বাংলাদেশের ক্ষেত্রে শুরুতে 37% বাড়তি শুল্ক আরোপ করা হয়েছিল। সর্বশেষ ট্রাম্প নিজেই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে জানিয়েছে এই শুল্ক আগামী 1 আগস্ট থেকে 35% আরোপ করা হবে। এই নিয়ে দেশের অর্থনীতিবিদরা বা যারা রপ্তানি করেন তারা নানান রকমের মতামত দিচ্ছেন। ব্যবসায়ীরা সরাসরি বলেই ফেলেছেন সরকার তাদেরকে অন্ধকারে রেখে এই আলোচনাগুলো করেছে, এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশের ব্যবসা যুক্তরাষ্ট্রের বাজারে ধরে রাখা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ কেন আসলে শুল্ক কমিয়ে নিয়ে আসতে পারলো না, বা বাংলাদেশ কী কী ধরনের উদ্যোগ নিয়েছিল, এই নিয়ে টিভিএসের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে বাংলাদেশ এই শুল্ক কমিয়ে নিয়ে আসার জন্য আসলে কী কী পদক্ষেপ নিয়েছিল এবং বাংলাদেশ আসলে কতটা পেরেছে বা সামনে কী সম্ভাবনা আছে। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে বাংলাদেশ আসলে অনেক চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের অর্জন খুব বিশেষ না। বাংলাদেশ যে আসলে 37% থেকে সেই 35-এ এসে নতুন শুল্কের মুখে দাঁড়িয়েছে, মানে এইখানে আসলে বাংলাদেশের গ্যাপ কিছু ছিল? বাংলাদেশ কি আসলে আরও বেশি পাওয়ার সুযোগ কি বাংলাদেশের ছিল কিনা? এখানে আমি শুরুতে যেটা বলবো যে আমাদের এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের লিড দিচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমান। তিনি আসলে ওইভাবে পেশাদার কূটনীতিক বলা যায় না। এবং এর পরবর্তীতে আমাদের বাণিজ্য উপদেষ্টা গেছেন, যিনি একজন ব্যবসায়ী এবং বাণিজ্য সচিব, এখান থেকে অনলাইনে যুক্ত হয়েছেন, এবং বাণিজ্য সচিবও কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছেন, খুব বেশি দিন হয়নি এটা। ফলে যে একটা নেগোসিয়েশন, ইন্টারন্যাশনাল ট্রেড নেগোসিয়েশনের এমনিতেই বাংলাদেশের কিন্তু এক্সপার্টিস কম। আমরা এখন পর্যন্ত কিন্তু একমাত্র ভুটানের সাথে একটা ছোটো পিটিএ করা ছাড়া আমরা কোনো দেশের সাথে এই বাইল্যাটারাল বাণিজ্য চুক্তি করি নাই। ফলে এখানে আমাদের হচ্ছে নেগোসিয়েশনে এক্সপার্টিসের আমাদের যথেষ্ট ঘাটতি আছে। এটা এই জিনিসটাই হচ্ছে ফুটে উঠেছে এই যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে যে আমাদের যে নেগোসিয়েশনটা হয়েছে সেখানে। আপনি দেখেন যে 2 এপ্রিল যখন যুক্তরাষ্ট্র 37% শুল্ক ইম্পোজের ঘোষণা দিল বাংলাদেশের উপরে, এবং বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের উপরে 46% ঘোষণা দিল, এবং তখন ভিয়েতনাম তারা হচ্ছে বলল যে তারা আমেরিকান পণ্যে হচ্ছে ডিউটি নীল করে ফেলবে যুক্তরাষ্ট্রের বাজারে এই ট্যারিফটা কমানোর জন্য, এবং তারা হচ্ছে যোগাযোগ শুরু করলো। বাংলাদেশও যথারীতি আমাদের বাণিজ্য উপদেষ্টা, তারপরে লুৎফি সিদ্দিক সহ আরও কয়েকজন তখন সেই ইউএস এম্বাসিতে যে আলোচনা করে আসলো কী করা যায়, এবং আমাদের প্রধান উপদেষ্টাও চিঠি দিল, বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিল যে আমরা বাণিজ্য ঘাটতি যেটা যুক্তরাষ্ট্রের প্রতিকূলে আছে সেটা আমরা কমাবো আমেরিকা থেকে বেশি বেশি ইম্পোর্ট করে, এবং একটা অঙ্গীকার করে ফেললো যে আমরা 100 পণ্যে আমেরিকার 100 পণ্যে আমরা জিরো ডিউটি করে দেব। এরপরে এপ্রিল মাসে যখন হচ্ছে যুক্তরাষ্ট্রে IMF-এর অ্যানুয়াল বোর্ড মিটিং হলো, তখন কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা সহ আরও অনেকেই সেখানে গেছিলেন, এবং তখন এই USTR-এর সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের NBR-এর চেয়ারম্যান ছিলেন সেখানে। তো সেখানে যুক্তরাষ্ট্র তখন আমাদের কাছে ওই লিস্টটা চেয়েছিল যে তোমরা যে 100 পণ্যে আমাদের ডিউটি ফ্রি দিবা লেক্সো চিঠিতে, তো সেই 100 পণ্য কোনগুলি আমাদেরকে সেই তালিকাটা সরবরাহ করো। তো তার আগে আমাদের এম্বাসির লোকজন যখন USTR-এর সাথে যোগাযোগ করছিল, আমি একটা ডকুমেন্টে বাণিজ্য মন্ত্রণালয়ে দেখছিলাম যে ওয়াশিংটনে আমাদের যে দূতাবাস আছে তারা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছে যে USTR-এর কর্মকর্তারা তাদেরকে কানে কানে বলেছেন যে তোমরা ওই 100 পণ্যের লিস্টটা আমাদেরকে দিও। আচ্ছা, কিন্তু বাংলাদেশ কিন্তু তখন সেটা দেয়নি, এবং যুক্তরাষ্ট্রের সাথে হচ্ছে কোনো রকমের হচ্ছে নেগোসিয়েশন ছাড়া
বাজেটে এই বাংলাদেশ নিজের পছন্দ মতো 100 পণ্যে ডিউটি ফ্রি সুবিধা দিয়ে দিয়েছে। যে 100 পণ্যে আমি ডিউটি ফ্রি দিলাম, যুক্তরাষ্ট্র এতে হ্যাপি হবে কিনা, বা এই 100 পণ্যে ডিউটি ফ্রি দিলে যুক্তরাষ্ট্র আমার ট্যারিফ কতটা কমাবে, এই নেগোসিয়েশন কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের হয়নি। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমাদের ওয়াশিংটনে যারা হচ্ছে ফিজিক্যালি ইউএসটিআরের সাথে মিটিংয়ে যুক্ত হতেন, এবং ঢাকা থেকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে সেখানে যুক্ত হতেন। তো ওয়াশিংটন থেকে আমাদের যারা যুক্ত হতেন তারা হচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়কে এক ধরনের মেসেজ দিত বা আভাস দিত যে কোনো দেশেই হচ্ছে 9 জুলাইয়ের আগে আমেরিকার সাথে চুক্তিতে পৌঁছাতে পারবে না, এবং বাংলাদেশই এই নেগোসিয়েশনে সবচেয়ে আগে আছে, বাংলাদেশের চেয়ে কেউ আর আগায় নেই, এবং ভিয়েতনামের চুক্তি হওয়ার সম্ভাবনা নেই, এরকম হচ্ছে আভাস দিছে। আরেকটা আভাস হলো যে এই জুলাইয়ের 9 তারিখ থেকে তো এটা ইফেক্টিভ হবেই না, বরং জুলাইয়ের 4-5 তারিখে এসে হয়তো এটা আরও 1 বছরের জন্য পিছাই দেবে ট্রাম্প প্রশাসন। ফলে আমাদের এখনই চুক্তি ফাইনাল করার কোনো প্রয়োজন নেই, বরং হলো যে ধীরে চলন নীতিতে যদি আমেরিকা 1 বছর সবার জন্য পিছাই দেয়, তাহলে আমি এখনই কেন বাংলাদেশ চুক্তি করে আটকা পড়ে যাবে। এই ধরনের সিচুয়েশনের কারণে বাংলাদেশও কিন্তু নেগোসিয়েশনে হচ্ছে স্লো আগাইছে। এবং বাংলাদেশের আপনি দেখেন যে বাংলাদেশের দিক থেকে এপ্রিল মাসে যে 100 পণ্যে হচ্ছে ডিউটি ফ্রি দেওয়া আর আমেরিকা থেকে আরও কিছু পণ্য ইম্পোর্ট বাড়ানোর যে একটা উদ্যোগ, এর বাইরে তো বাংলাদেশ থেকে আর নতুন করে কোনো অফার দেওয়া হয়নি, বরং যুক্তরাষ্ট্রের কাছে চাওয়া হয়েছে যে তোমরা আমাদের কাছে কি কি চাও, কি কি পণ্যের ডিউটি ফ্রি চাও, তোমরা সেই লিস্ট আমাদেরকে দাও। এবং আপনি হয়তো জানেন যে 26 জুন মিটিংয়ের পরে 26 জুন মিটিংয়ে হচ্ছে বাংলাদেশ সেই লিস্ট চেয়েছে, এবং সেই লিস্ট কিন্তু যুক্তরাষ্ট্র দেয়নি, এবং সর্বশেষ দিয়েছে এই গতকাল, যখন হচ্ছে 35% ডিউটি ইম্পোজ করে সিটির সাথে তারা সেই ডকুমেন্টটা দিয়েছে। আমরা অনেক আগে থেকে আমাদের দেশের একটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, আমি নামই বলি, রানা প্লাজার দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে একটা সুবিধা ছিল তাদের দেশের জিএসপি সুবিধা, সেটি তারা বাতিল করেছিল, এবং তখন থেকেই আমরা শুনে আসছি সরকারের পক্ষ থেকে, এমনকি ব্যবসায়ীরাও বলে আসছে যে আসলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করে থাকে। এখন যে বাণিজ্য নিয়ে বা যে শুল্ক নিয়ে আলোচনা হচ্ছে, আপনি শুরুতেই বলেছিলেন যে যারা নেগোসিয়েশন করেছে তাদের কূটনৈতিক দক্ষতা অথবা এই ধরনের নেগোসিয়েশনের সাথে থাকার অভিজ্ঞতা তাদের খুব বিশেষ নেই। এখানে কি আসলে শুধু কূটনীতি কাজ করছে, নাকি রাজনীতিও কিছু আছে? আপনি কি মনে করেন? এখানে আমি আরেকটু জিনিস বলি যে আমাদের যে হলো নেগোসিয়েশন স্কিলটা একেবারে নাই, এবং প্রতিপক্ষের কথার অর্থ যে আমরা হচ্ছে বুঝতে ভুল করি, সেটার একটা এক্সাম্পল হচ্ছে যে 3 তারিখ মিটিংয়ের পরে আমরা জানতে পারলাম যে যুক্তরাষ্ট্র হচ্ছে এলডিসিগুলির জন্য আলাদা একটা ট্যারিফ লাইন করবে। মানে এলডিসিগুলির হচ্ছে শুল্ক অনেক কমায় নতুন করে একটা নির্ধারণ করবে। এটা কিন্তু বাংলাদেশ মোটামুটি আশা করে আছে, এবং তখন থেকেই কিন্তু আমরা শুনছিলাম যে যেহেতু ভিয়েতনাম হচ্ছে নেগোসিয়েশন ফাইনাল করে 46 থেকে 20-এ নিয়ে আসছে, বাংলাদেশ এলডিসি, ভিয়েতনাম এলডিসি না, উন্নয়নশীল দেশ, সুতরাং বাংলাদেশের হচ্ছে ডিউটি রেট হচ্ছে ভিয়েতনামের চেয়ে কম হবে। দেখেন যে এরকম একটা হচ্ছে বাংলাদেশ মনে করে বসে থাকলো তাদের সাথে আলোচনা করে, কিন্তু এর কিন্তু কোনো হচ্ছে ছিটে ফোটা নাই, এবং মানে এলডিসির জন্য আসলে আলাদা করে তারা কোনো কিছু নাই। এবং গতকাল যে হচ্ছে 14টা দেশের জন্য ট্যারিফ রেট ট্রাম্প প্রশাসন প্রকাশ করেছে, সেখানে হচ্ছে বাংলাদেশ এলডিসি এবং মিয়ানমার এলডিসি, এই 2 এলডিসির হচ্ছে ট্যাক্স রেট বা হচ্ছে ট্যারিফ রেট অন্য সব উন্নয়নশীল দেশগুলির চেয়ে বেশি। তো এটাই হচ্ছে যে এরা হচ্ছে ওই প্রতিপক্ষের কথার মিনিং হয়তো বুঝতে পারে না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে পলিটিক্সটা এখানে আসলে অত বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ ভিয়েতনাম কিন্তু একটা কমিউনিস্ট রাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বজুড়ে গণতন্ত্রকে তারা প্রমোট করার চেষ্টা করে, এবং এরকম ভিয়েতনাম বা চায়না এই ধরনের একনায়কতন্ত্রকে তারা হচ্ছে ডিসকারেজ করে। তো সেখানে ভিয়েতনাম কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে তাদের ট্যারিফ অনেক কমাইতে পেরেছে, 46 থেকে 20% নিয়ে আসতে পারছে। আর আমরা যতটা জানি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে হচ্ছে ডেমোক্রেটদের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু গত নির্বাচনে যখন ট্রাম্প জয়ী হলো, রিপাবলিকটা জয়ী হলো, তখন কিন্তু
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল যে ট্রাম্প প্রশাসনের অনেকের সাথেও হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যোগাযোগ বা সম্পর্ক আছে, কিন্তু ওই সম্পর্ক আসলে এই নেগোসিয়েশনে খুব একটা কাজে লাগছে বলে আমার মনে হচ্ছে না। এখন যে মিটিং বা এখন যে নেগোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ করছে, এইখান থেকে কি নতুন করে কোনো ধরনের সম্ভাবনা আপনি দেখেন? মানে আমাদের শুল্ক কমে যাওয়ার কোনো সুযোগ আছে বা কমতে পারে, এটা আপনার কাছে মনে হচ্ছে? সুযোগ আছে, যদি আমরা সেভাবে নেগোসিয়েশন করে আদায় করে নিতে হবে। বেসিক্যালি যে যুক্তরাষ্ট্রকেও হচ্ছে আমাদের কিছু দিতে হবে, না হলে তারা আমাদেরকে কেন এই সুবিধাটা দিবে? তো সেখানে যুক্তরাষ্ট্র আসলে কি চায়, বাংলাদেশ সরকার তাকে কি দিতে চায়, তার উপরে ডিপেন্ড করবে যে এটা কী হবে। এবং এটা ওই যে আমি শুরুতেই যেটা বললাম যে নেগোসিয়েশনের স্কিল হচ্ছে আমাদের যে প্রতিনিধি দল সেখানে আছে বা এখান থেকে যারা অনলাইনে যুক্ত হবে, তারা আসলে তাদেরকে কতটা কনভিন্স করে কি পরিমাণ কমিয়ে আনতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আমাদের কিন্তু যখন 37% হলো এবং ভিয়েতনামের 46% থাকলো এবং চায়নার উপরে তো আরও অনেক বেশি হলো, তখন কিন্তু আমাদের কনসার্ন ছিল না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার দেশের চেয়ে আমাদের যারা প্রতিযোগী অন্য যেসব দেশ গার্মেন্টস পণ্য রপ্তানি করে তাদের আরও বেশি, ফলে আমার এখানে লস নয়, বরং আমার লাভ হতে পারে। কিন্তু এখন কিন্তু হচ্ছে কনসার্ন, কারণ ভিয়েতনামের অনেক কমে গেছে, বাংলাদেশকে অ্যাটলিস্ট ইভেন ইন্ডিয়ারও কিন্তু বাংলাদেশের তুলনায় কম, অনেক কম, পাকিস্তানের কম। এবং আপনি জানেন যে ইন্দোনেশিয়া আরএনজি এক্সপোর্ট করে, ইন্দোনেশিয়ার হচ্ছে 32%, বাংলাদেশের সেখানে 35%, এবং কি হচ্ছে যে চায়নারও তো এখন 30%। গত মে মাসে যে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে 30%। তো তাহলে বাংলাদেশেরই হচ্ছে আরএনজি এক্সপোর্টারদের মধ্যে হাইয়েস্ট ট্যারিফ। তো এখন বাংলাদেশের মেজর কনসার্ন হলো যে প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশের কম না হলেও অ্যাটলিস্ট হচ্ছে সমান সমান থাকা লাগবে, যাতে হচ্ছে আমরা কম্পিটিশন করে রপ্তানিটা করতে পারি। এখন সেটা আদায় করার জন্য বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্র কী চেয়েছে, গতকাল চিঠির সাথে তারা 3টা ডকুমেন্ট দিয়েছে। তো বাণিজ্য সচিব হচ্ছে আমাদের কিছু বলেছেন যে আমেরিকানরা বলছেন যে মিলিটারি ইকুইপমেন্ট, এলএনজি, গম, তারপরে হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট, তুলা, এগুলি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানির প্রক্রিয়া অনেক সহজ করতে হবে, এ ধরনের কথা বলছেন। আরও নিশ্চয়ই অনেক শর্ত আছে। আপনি জানেন যে এখন যে চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে, এই চুক্তি করার আগে সরকার একটা চুক্তি করছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে নতুন যে চুক্তি নিয়ে আলোচনা হবে, এই চুক্তিতে কি থাকছে কি থাকছে না এটা বাইরে কোথাও প্রকাশ করা যাবে না। সে কারণে সরকারের পক্ষ থেকেও অনেক কিছু গোপন রাখা হচ্ছে। ধন্যবাদ আবুল কাসেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে নেগোসিয়েশন হচ্ছে বাণিজ্য শুল্ক নিয়ে, সেইখানে আমাদের আসলে কতটা অগ্রগতি হয়েছে, অথবা আমরা কিভাবে নেগোসিয়েশনগুলো এতদিন ধরে চালিয়ে এসেছি। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।